ধরো এরকম একটা ফাংশন আছে fx ইকুয়াল টু লিখলাম 1/x - 2। আমি এখন যদি তোমাকে বলি হোয়াট ইজ দ্য ভ্যালু ফর f2, তাহলে তুমি কি বলবে? ম্যাম এটা তো আনডিফাইন্ড হবে। ডিফাইন্ড। এখন আনডিফাইন্ড হবে বলে তো আমরা থেমে গেলে চলবে না। আনডিফাইন্ড হবে, আমরা ওখানে সমাধান করতে পারছি না, তার মানে তার আশেপাশে যতটুকু জায়গাকে ঘিরে যতটুকু ক্লোজে গিয়ে সলিউশন পাওয়া যায় আমাদের নিশ্চয়ই সেটা টার্গেট থাকবে যে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব, তাই না? আনডিফাইন্ড বলে তো আমরা ওটাকে ছেড়ে দিব না যে এই ফাংশনটা আনডিফাইন্ড, 2 তে সলভ করা যাচ্ছে না। আমরা 2 তে না সলভ করতে পারি, কিন্তু এমন যদি হয় 1.99999 এ সলভ করতে পারি, অথবা 2.0000001 এ সলভ করতে পারি, সেটা সম্ভব কিনা? জি ম্যাম সম্ভব। ম্যাম লিমিটিং ভ্যালু ইউজ করব। হ্যাঁ, তো লিমিটিং ভ্যালু ইউজ করব, তার মানে হচ্ছে আমরা কিন্তু সামহাউ সলভ করতে চাই। এখন কোনো ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, এটা কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, 2 পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, আনডিফাইন্ডও বটে, ডিসকন্টিনিউয়াস। সো সেক্ষেত্রে এই ধরনের ফাংশনগুলো যখন আমরা সলভ করব, তখন আমাদের টার্গেট থাকে যে আমরা কি ওয়েতে, কেন আমরা ডিফারেন্ট আরেকটা মেথডকে আমরা কিন্তু তখন নর্মাল জেনারেল যে মেথডটা ছিল সেখান থেকে বের হয়ে কিন্তু আমরা ডিফারেন্ট একটা মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটাকে ইউজ করে আমি এটা করতে পারি। এখন যদি এরকম হয় যে এই ফাংশনটা একটা অ্যালজেব্রাইক ফাংশন আছে, এই ফাংশনটাকে যদি আমি কোনোভাবে এরকম হয়, এই ফাংশনটা কিন্তু পিরিয়ডিক না, কিন্তু যদি এই ফাংশনটা পিরিয়ডিক হতো তাহলে কিন্তু আমরা ফুরিয়ারের মাধ্যমে এটার একটা সলিউশন পেয়ে যেতাম একদম জেনারেল ফর্মে, 2 পয়েন্টে at the point 2 তেই আমরা সলিউশনটা পেতাম। সেটা একটা সিরিজ সলিউশন হতে পারতো, সেখানে এক্স্যাক্টলি 2 তে নেই, কিন্তু 2 এর নেইবারহুডে আমরা সলিউশন পেতাম। সো ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে কাজ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনেরও কিন্তু একই কাজ। একটা ফাংশনটা ফুরিয়ারের ক্ষেত্রে ছিল ফাংশনটা f of x বা যে কোনো ভেরিয়েবলের ফাংশন হতে পারে, কিন্তু সেই ফাংশনটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকে, সেই ফাংশনটা যদি পিরিয়ডিক হয়, সেক্ষেত্রে সেই ফাংশনকে আমরা যদি ট্রেডিশনাল ওয়েতে সলভ করতে যাই, তাহলে দেখা যায় যে সলিউশনটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, কখনো কখনো আমরা আবার সলভ করতে পারি না। তো সেক্ষেত্রে সেটাকে ট্রান্সফর্ম করা হয়। আমি আরো একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমরা দেখা যায় যে যদি একটা ইন্টারভেলের মধ্যে থাকে, সেটা কন্টিনিউয়াস মোডে থাকে, তাহলে লেংথ যদি বেশি হয়, আমাদের কিন্তু ট্রান্সফরমেশনটা আমরা এরকম ভাবে চিন্তা করেছিলাম যে ধরো কোনো একটা কিছু যদি ট্রানজিশন আমরা করতে চাই, তাহলে ওই ইন্টারভেলের মধ্যে কোনো ব্যারিয়ার আসবে। তুমি ধরো আমরা কি করি ওয়্যারিং করার ক্ষেত্রে বলি, আমরা এই যে আমাদের ইলেকট্রিসিটির যদি আমি পোল না ইউজ করে আমি বলি যে একেবারে সেন্ট্রাল যেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে সেখান থেকে একটা তার টেনে তোমার বাড়ি পর্যন্ত আনবে, তাহলে যে কোনো জায়গায় যখন এটা বাধাপ্রাপ্ত হবে তোমার কিন্তু এটা অনেক একটা লেংদি প্রসিডিউর হয়ে যাবে, যে সেখান থেকে আবার হোল সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যাবে। সো সেখান থেকে আবার কানেক্টেড হওয়া, তাহলে আমরা কি করি সেটাকে ছোট ছোট ইন্টারভেল করে দিই, ছোট ছোট ইন্টারভেলে ভাগ করে করে অনেকগুলো পোল করে করে আমরা কিন্তু কাজ করি। কাজে যখনই যে জায়গাটা সমস্যা হয় খুব ছোট ইন্টারভেলের মধ্যে সেটা সমাধান করা সম্ভব। বুঝতে পেরেছো? তো আমরা যখন কোনো নেটওয়ার্কিং সিস্টেমের মধ্যে কাজ করব, তখন আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের যে কাজটা ছিল সেটা কিন্তু এই কাজটাই করেছে, যে ওয়েভি ফাংশনটা ছিল বা পিরিয়ডিক ফাংশনটা ছিল সেটাকে ছোট ছোট পিরিয়ডের মধ্যে কাজ যেন আমরা করতে পারি, সেটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিয়েছে। তার মানে তখন ওই ছোট ছোট ইন্টারভেলের মধ্যে তোমার যদি কোনো সমস্যা হয়, সেই প্রবলেমটা সেখানে সলভ করা সম্ভব। অথবা যদি আমরা অন্যভাবে বলি যে ছোট ছোট ফ্রিকোয়েন্সি এর মধ্যে যদি যায়, সেটা কিন্তু ট্রান্সফরমেশনটা ইজি হয়। তোমার একটা ওয়েভের ভেতর দিয়ে কোনো একটা পার্টিকেল যদি পাস করতে চাও, আর যদি তুমি কতগুলো পোলের মধ্য দিয়ে সেটাকে পাস করতে চাও, তাহলে কিন্তু আমরা যেটা অ্যানালগ এবং ডিজিটালের যে কনসেপ্ট, সেখান থেকে আমরা দেখি যে অ্যানালগের চেয়ে ডিজিটালটাই কিন্তু ইজি ওয়েতে ট্রান্সফরমেশন হয়। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনের একটা মূল কাজ হচ্ছে অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা। তার মানে আমরা বিশেষ কোনো লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু একটা ফাংশন অ্যানালগে ছিল তাকে ডিজিটালে কনভার্ট করেছি। এই কাজটা ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে হয়ে থাকে।
তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনেরও এরকম একটা টার্গেট আছে, কেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। এখানে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মূল কাজ হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফুরিয়ারে কিন্তু আমরা এলজেব্রাইক ইকুয়েশন, যে ইকুয়েশনে ডেরিভেটিভ নাই সে ধরনের ইকুয়েশন নিয়ে কাজ করেছি। এরকম এ ধরনের ইকুয়েশন এলজেব্রাইক ইকুয়েশনকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করেছি। আমাদের টার্গেট হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল হওয়া, যাতে করে সেখানে আমরা সহজে রিচ করতে পারি। আর একটা কাজ হচ্ছে আমরা ছোট ছোট জায়গায় যখন কোনো ধরনের প্রবলেম হবে সেই প্রবলেমটা যেন উইদিন এ শর্ট ইন্টারভেল আমরা সেই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারি, শর্ট ইন্টারভেলের মধ্যে যেন প্রবলেমটা ক্রিয়েট হয়। এটা হলো ফুরিয়ার ট্রান্সফরমেশনের মূল কাজ। তাহলে আমরা যদি এটুকু অন্তত আমরা একটা পিরিয়ডিক ফাংশন এই ধরনের একটা ফাংশনকে কিন্তু আমরা ট্রান্সফর্ম করি। আমাদের লক্ষ্যটা হচ্ছে খুবই ক্লিয়ার, অ্যানালগ থেকে ডিজিটালে যাওয়া এবং ছোট ছোট ইন্টারভেলের মধ্যে ভাগ করে দেওয়া, যাতে করে যে কোনো জায়গায় যখন আমার এই ফাংশনটা ওয়ার্ক করবে না সেই ছোট ইন্টারভেলের মধ্যে যেন আমরা প্রবলেমটা সলভ করতে পারি। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করা হয়। কোন ধরনের ইকুয়েশন? ডিফারেনশিয়াল ইকুয়েশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে এলজেব্রাইক ইকুয়েশনের জন্য, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এলজেব্রাইক ইকুয়েশন মানে যে ইকুয়েশনে এরকম ভেরিয়েবল আছে x y z t এই ধরনের ভেরিয়েবল নিয়ে যে ইকুয়েশন সেটা হলো এলজেব্রাইক ইকুয়েশন। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো যে ইকুয়েশনের ডেরিভেটিভ আছে, ধরো dy বাই dx আছে, d স্কয়ার y বাই dx স্কয়ার আছে, এই ধরনের যে ইকুয়েশন গুলো আছে এগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করি। এখন তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্স কি তোমরা আগে করেছো? তোমাদের এই সাবজেক্টে কি আছে? ম্যাম একটা কোর্স ছিল ম্যাট্রিক্স এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন, এমডিই। আচ্ছা, তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটা করেছো। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি তোমরা রিকল করতে পারো তাহলে দেখবে অনেক মেথড। ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটার সবচেয়ে ডিফিকাল্ট জায়গা হলো লটস অফ মেথডের ইউজ ফর সলভিং দ্য সেম প্রবলেম, একই টাইপ ফর সলভিং সেম টাইপস অফ প্রবলেম। তো সেখানে কিন্তু এটাই সবচেয়ে বড় ডিফিকাল্টি যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেখতে মনে হচ্ছে একই রকম কিন্তু একাধিক মেথডে ডিফারেন্ট মেথডে সলভ করা হয়। তো কেন ডিফারেন্ট মেথডে সলভ করা হয় এটা তো ওই টেক্সটের কন্টেন্ট, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলবো যে এটা ইজি না, ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা ইজি না। আমরা লিনিয়ার জায়গায় সমাধান করতে পারি, আমরা একটা নন লিনিয়ার জায়গায় সমাধান করাটা কিন্তু আমাদের জন্য ততটা সহজ না। আমরা যদি বলি, তোমাকে যদি বলা হয় কোনো একটা কিছু তুমি বিল্ড করো, কোথায় বিল্ড করবে? যদি বলা হয় প্লেনের উপর বিল্ড করো, একটা সারফেস প্লেন সেটাতে বিল্ড করো, তাহলে সেটা অনেক ইজি হবে। কিন্তু তোমাকে যদি বলা হয় একটা ফুটবলের সারফেস, ধরো এরকম একটা ওয়েভি সারফেস, একটা কার্ভ সারফেসের উপর তুমি কিছু একটা বিল্ড করো, তাহলে নিশ্চয়ই সেটা ইজি হবে না, হবে কি? না ম্যাম। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের মূল জায়গাটা আমাদের কিন্তু আমরা যদি ইন জেনারেলি ধরি, আমাদের সৃষ্টির যেদিকে আমরা তাকাবো, যদি পরিসরটা বড় হয়, মানে টোটালিটিকে যদি তুমি দেখার চেষ্টা করো, সবসময় এটা সম্ভব, সবসময় কি এটা পসিবল না যে সৃষ্টির সবকিছু টোটালিটিকে তুমি একই টাইমে দেখবে বা একটা জিনিসের টোটালিটি দেখবে। কিন্তু তুমি যদি কনস্ট্রাকশনের জায়গায় টোটালিটির দিকে তাকাও, বিভিন্ন ভাবে আমরা সেই পিকচারাইজেশন গুলো দেখেছি, সেখানে তুমি দেখবে সবকিছু নন লিনিয়ার। নন লিনিয়ার এই কথাটার মানে হলো সেটা প্লেন না, সেটা স্ট্রেট না, সেটা কিন্তু অবশ্যই কার্ভ। আমাদের আর্থ সেটা একটা কার্ভ, কিন্তু তুমি আমি এখন যে অবস্থানে আছি, আমরা কি কোনো স্লোপের উপর বসে আছি নাকি আমরা প্লেনের উপর আছি? প্লেনে আছি না স্লোপে আছি? স্লোপে থাকলে তো তুমি গড়ে পড়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঢাল স্লোপ তো ঢাল, আর প্লেন তো সমান ভাবে মানে ম্যাম স্ট্রেট। আপাত দৃষ্টিতে প্লেনে আছে, কিন্তু ম্যাম পৃথিবীর কথা চিন্তা তুমি করলে সবাই জি ম্যাম। পৃথিবীর সাপেক্ষে সবাই আমরা স্লোপের উপর মানে কার্ভের উপরে আছি,
কিন্তু পৃথিবীর সাপেক্ষে আমাদের অবস্থান কতটা ছোট এটা শুধু ইমাজিন করতে হবে। 0.00000 লক্ষ কোটি জিরো বসিয়ে একটা 1 বসালে যতটা ছোট হবে সেরকম ছোট হলো আমার তোমার অবস্থান। সো সে কারণে আমরা কিন্তু আমাদের এই আপেক্ষিকতার কারণে, এই রিলেটিভ অবস্থানের কারণে কিন্তু আমরা যেহেতু পুরোটাকে দেখি না, আমরা অল্প একটু দেখি, সেটাকে আমাদের কাছে প্লেন মনে হয়। আসলে এই প্লেন অংশটা কিন্তু বড় একটা কার্ভের পার্ট। বোঝা গেছে? তো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন্ডিকেট করে কার্ভকে। তার মানে তুমি যদি জেনারেলাইজ করতে চাও, নেচারকে যদি জেনারেলাইজ করতে চাও, নেচারের কোনো কিছুকে যদি ডিসক্রাইব করতে চাও ম্যাথমেটিক্যালি, তাহলে কিন্তু তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনই ডিসক্রাইব করতে হবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশন গুলোকে যখন আমরা ম্যাথমেটিক্সে ডিসক্রাইব করব, যেমন তুমি কোনো লাভ ক্ষতির অঙ্ককে ম্যাথমেটিক্সে কনভার্ট করো, সেটা একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন হবে। তুমি এর বয়স অত, ওর বয়স তত, এই ধরনের বয়স সংক্রান্ত রিলেশন বা আদার্স যে কোনো রিলেশন, পারস্পরিক রিলেশন, ব্যবসায়িক রিলেশন, এগুলোকে যখনই ম্যাথমেটিক্সে কনভার্ট করবে তখন তুমি কিন্তু অ্যালজেব্রাইক ইকুয়েশন পাবে। কিন্তু তুমি যদি বলো যে একটা ওয়াটার ফ্লো হচ্ছে, সেই ওয়েভটাকে তুমি করতে চাও, সেটা নিয়ে কাজ করতে চাও। ধরো সমুদ্রের পাড়ে যদি আমাদের এরকম হয়, প্ল্যান করা হয় বা যে যে এলাকায় নদীর ভাঙ্গন হচ্ছে, সেই ভাঙ্গনগুলো নিয়ে যখন আমরা সেখানে ব্যারিয়ার তৈরি করি, আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হয় যে কিছু জিনিস দিয়ে দিব, কি কি বস্তা, সিমেন্টের বস্তা, ইটের বস্তা ইত্যাদি দিয়ে দিব আর এটা থেকে যাবে। কিন্তু যদি এটাকে ভালোভাবে আসলে এস্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু কিছু জিওমেট্রিক কাজ সেখানে করতে হয়। আগে থেকে থিওরিটিক্যালি কিছু ক্যালকুলেশন করতে হয় যে আমার ওয়েভটা আসবে কত গতিতে আসবে, কেমন আসবে, কি ধরনের গতিতে আসছে, তার চেয়ে ইন্টেন্স যদি বেশি হয় তাহলে ওয়েভটা কিরকম হবে, সে তীরকে কিভাবে হিট করবে, সেই হিটের ফলে কতটা এটা ডিস্ট্রয় হতে পারে, কতটা স্ট্রং হওয়ার দরকার আমি যে ব্যারিয়ারটা দিব। এই কাজগুলো কিন্তু প্রথমে যখন থিওরিটিক্যালি করা হবে, থিওরি বেসিসে যদি সেটা করা হয়, এটাকে আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং বলি। তার মানে রিয়েল লাইফ প্রবলেমটাকে ম্যাথমেটিক্সে কনভার্ট করা হয়। তো যখনই ওয়েভের ব্যাপার আসে, তখন তুমি যখন তুমি এটাকে মডেলিং করবে, মানে এই প্রবলেমটাকে ম্যাথমেটিক্সে কনভার্ট করবে, করে তুমি দেখবে এখানে কি কি সমস্যা হতে পারে। তুমি তখন তোমার ইচ্ছা মতো কম্পিউটারে বসে বসে বিভিন্ন সমস্যাগুলো দিবে আর সেটা দেখাবে যে কিভাবে সমাধান হচ্ছে নাকি হচ্ছে না, না হলে কি করতে হবে, কোথায় চেঞ্জ করতে হবে। সো তোমার এই ম্যাথমেটিক্সের যে মডেলিংটা হবে, সেক্ষেত্রে কিন্তু তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে, সেখানে কোনো অ্যালজেব্রাইক ইকুয়েশন পাবে না। তার মানে আমাদের যত ধরনের বেশি কাজ হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। আমাদের এই যে ধরো আমরা যারা ম্যাথমেটিক্সের উপরে গিয়ে পিএইচডি করে, সেক্ষেত্রে দেখা যায় যে তোমার একই ল্যাবের মধ্যে যেমন ম্যাথমেটিশিয়ান থাকে, তেমন একজন ডক্টরও থাকে। এটা খুবই অবাক ব্যাপার যে আমাদের মনে হতে পারে যে একজন ম্যাথমেটিশিয়ান আর একজন ডাক্তার মিলে একই ল্যাবে কি কাজ করে। তো সেখানে কিন্তু তোমার যত ধরনের রিসার্চ গুলো হয়, ধরো আমরা যদি বলি এরকম যে আমাদের যে ভেইন গুলোতে ব্লাড সার্কুলেট হয়, সেই ব্লাডটা কতটা লিকুইড, এটার কিন্তু একটা থিকনেস আছে। সেই থিকনেসটা বেশি যদি লাইট হয়ে যায়, সেটাও আমাদের জন্য ঝুঁকির কারণ হয়। আবার যদি সেটা খুব থিক হয়ে যায়, সেটাও আমাদের ঝুঁকির কারণ হয়। সো তোমার যখনই কোনো ধরনের নতুন রোগ আসবে, সেটা কিভাবে ফাংশনেট করে, বডিতে কি কি ইম্প্যাক্ট ফেলে, সেগুলোকে কিভাবে সমাধান করতে হবে, কোনো মেডিসিন দিলে বডিতে কি কি ধরনের রিঅ্যাকশন হতে পারে, এই কাজগুলো করতে গেলে কিন্তু সেই প্রবলেমটাকে জেনারেট করতে হয় থিওরিটিক্যালি। আর তখনই তোমার একজন ম্যাথমেটিশিয়ানের দরকার হয় যিনি ম্যাথমেটিক্সে মডেলিং করবেন। আবার একই সাথে একজন প্রোগ্রামারের দরকার হয় যিনি ওই মডেলিংটাকে প্রোগ্রামে কনভার্ট করে কি কি সেখানে সমস্যা হতে পারে সেগুলো সমাধান করবেন। কাজে আমরা এই যে দেখতে পাচ্ছি যে টিকা, আমাদের কাছে মনে হতে পারে যে এত লম্বা সময় লাগছে, তারপরেও আমরা একটা রোগের কি ওষুধ দিলে এখানে ওই জামটা চলে যাবে। এখানে জাম চলে যাওয়ার সাথে সাথে আমাদের চলে যাওয়ারও একটা ব্যাপার থাকে যদি মেডিসিনটা রাইট ওয়েতে না আসে। সো এরকম অনেক ব্যাপার থাকে। তাহলে আমরা, আমার মনে হয় যে এটা বোঝার চেষ্টা করলাম যে রিয়েল লাইফ প্রবলেম গুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নন লিনিয়ার। তার মানে তুমি ম্যাথমেটিক্সে যদি কনভার্ট করো, সেগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে।
তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য এই কারণে অনেক মেথড। কেন অনেক মেথড? কারণ প্রবলেমগুলো এতই প্রবলেম নিজেই এত প্রবলেমেটিক ফর্মে আসে যে তুমি চাইলেই সেটাকে সহজে সমাধান করতে পারবে না। আমরা একটা কমন রুল জানি যে ডিডিএক্স কে অপারেট করবে ইন্টিগ্রেশন। তুমি যদি ইন্টিগ্রেশন অফ ডিএক্স দাও তাহলে কিন্তু এখানে সমাধান হয়ে শুধু ওয়াই চলে আসবে। তোমরা কি দেখতে পাচ্ছ? ইন্টিগ্রেশন অফ ডিএক্স এই হচ্ছে একটা অপারেটরের নাম, আর ডিডিএক্স এটা হলো একটা অপারেটরের নাম। এই দুটো কিন্তু একটাকে ক্যান্সেল করে দেয়। তাহলে আমরা বুঝলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করার পথ হলো ইন্টিগ্রেট করা। বুঝতে পেরেছো? ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান কে করবে? হ্যালো পিয়াল, তুমি কানেক্টেড আছো? তোমরা কি আছো আমার সাথে নাকি ঘুমাচ্ছ? জি ম্যাম আছি। থাকলে তো কথা বলতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সমাধান করতে হলে ইন্টিগ্রেট করতে হয়। ইন্টিগ্রেট করলেই তুমি সলিউশন পাবে। ধরো আছে dy/dx, এটাকে যদি তুমি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান মানে ডেরিভেটিভ অংশটা থাকা যাবে না, তখন y চলে আসবে, তার মানে সমাধান পেয়ে গেলে। বোঝা গেছে? জি ম্যাম। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রেট করলে ডেরিভেটিভ চলে যায়, ডেরিভেটিভ চলে যাওয়া মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান পেলে। এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, নরমালি যদি আমি বলি যে 2x = 5x = কত, এটা একটা সমাধান। 2x = 5x = কত? x হলো 5/2, তার মানে তুমি সমাধান পেলে 5/2। বোঝা গেছে? এখানে এটা একটা এলজেব্রাইক ইকুয়েশন। এলজেব্রাইক ইকুয়েশনকে যখন তুমি সমাধান করছো তখন কিন্তু তুমি আনসার হিসেবে একটা পয়েন্ট পাচ্ছ, কিন্তু তুমি যখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করবে তখন তুমি আনসার হিসেবে একটা এলজেব্রাইক ইকুয়েশন পাবে, তার মানে এক্স ওয়াই এর একটা ফাংশন পাবে। বুঝতে পেরেছো কথাটা? জি ম্যাম বুঝতে পারছি। এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সের মূল কন্টেন্টই এটা ছিল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয় ইন্টিগ্রেট করে, আর ইন্টিগ্রেট করলে আনসার কিন্তু তুমি 1 2 4 6 এই ধরনের কিছু পাবে না, তুমি আনসার হিসেবে পাবে এক্স ওয়াই একটা ফাংশন। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান হলো এলজেব্রাইক ইকুয়েশন। কিন্তু সমস্যা হলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সমাধান করতে গেলে যে তুমি ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেশন কিন্তু সব ফাংশনকে করা যায় না, এটা জানো তো তোমরা? সব ধরনের ফাংশনকে খুব সহজে ইন্টিগ্রেট করা যায় না, অনেক সময় এটা এতটাই টাফ হয়ে যায় যে আমাদের তখন মেথডকে চেঞ্জ করতে হয়। সে কারণে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমরা একাধিক মেথড কিন্তু অ্যাপ্লাই করতে থাকি, একাধিক মেথড। তার মধ্যে একটা মেথড হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা স্ট্রং মেথড হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। আর এই মেথডে আমরা কিন্তু ট্রেডিশনাল ইন্টিগ্রেশন না করে সলভ করে ফেলতে পারি। এটা হচ্ছে সবচেয়ে সুখকর বিষয় যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমরা ট্রেডিশনালি যে অনেক ফর্মুলা ইউজ করি, এখানে শুধুমাত্র একটা টাইপ ইন্টিগ্রেশন করা হয় এবং করেই আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা মেথড, একটা টেকনিক, একটা ওয়ে। বুঝতে পেরেছো? ফুরিয়ার ট্রান্সফরমেশন ছিল এলজেব্রাইক ইকুয়েশন, যে এলজেব্রাইক ইকুয়েশন গুলোকে আমরা পিরিয়ডিক ফর্মে পাচ্ছিলাম, সেই এলজেব্রাইক ইকুয়েশনকে সলভ করার একটা মেথড, বা সলভ না করে চেঞ্জ করার, আমরা বলবো চেঞ্জ করে ডিফারেন্ট ফর্মে নিয়ে যাওয়ার একটা মেথড হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার সিরিজ। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার একটা ওয়ে। তো আমরা একটু দেখে নিই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে কি ধরনের ট্রান্সফরমেশন হয়। এখানে তুমি যদি একটা টাইম ডোমেইন ইন্টারভেল পাও, আচ্ছা আমি যদি বলি টাইম ডোমেইন, টাইমের সাথে কিন্তু আমি ডোমেইন কথাটা ইউজ করি। আবার যখন আমি বলি এক্স ভেরিয়েবল যখন বলি তখন কিন্তু আমি বলি সেট। এই সেট আর ডোমেইন এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কেউ বলতে পারবে? আমি যখনই বলি যে ভেরিয়েবল বললেই ভেরিয়েবলের অনেকগুলো মান, সেটাকে আমি বলি যে এই মানগুলোকে একটা সেট। কিন্তু যখনই বলি টাইম, টাইম কথাটার সাথে কিন্তু আমি ইন্টারভেল ইউজ করি। কেন করি? টাইমের সাথে কেন ইন্টারভেল, আর কোন জিনিসের সাথে কেন সেট, আর সেট আর ইন্টারভেলের মধ্যে কি ডিফারেন্স? কালেকশন,
সেটা সংখ্যা ছাড়াও জিনিসেরও কালেকশন হতে পারে, কিন্তু রিয়েল আমরা যদি ক্যালকুলাস নিয়ে কথা বলি তাহলে আমরা এখানে কিন্তু রিয়েল নাম্বার পাবো সেটের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে সেট মানে হলো কালেকশন অফ সাম নাম্বারস, আমরা বলবো রিয়েল নাম্বার। তো এটা হলো সেট। আমি যদি টাইম বলি, টাইমের যদি তুমি মান দাও 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, মিনিট, ঘন্টা, এগুলোও তো সংখ্যা, তাহলে এটাকে কেন ইন্টারভেল বলে? আমি যদি ধরো বলি যে আই উইল কাম ব্যাক উইদিন 10 মিনিটস, এই যে আমি বললাম উইদিন 10 মিনিটস এর মধ্যে আমি আবার জয়েন করব তোমাদেরকে, এই 10 মিনিটস এর আমি যখন থেকে স্টার্ট হবে, আমি এখনই ধরো লিভ নিলাম আর কাম ব্যাক করতে চাই 10 মিনিটস এর মধ্যে, তাহলে স্টার্টিং টাইমটা হলো 0 এবং আমাকে অবশ্যই 10 মিনিটের মধ্যে জয়েন করতে হবে। এই যে 0 থেকে 10, এই 0 থেকে 10 এর মধ্যে কিন্তু তুমি এরকম হতে পারে যে আমি কয়েক সেকেন্ড পরে জয়েন করলাম, সেকেন্ডের ফ্র্যাকশন হতে পারে, তারও ফ্র্যাকশন হতে পারে। তার মানে সময়কে কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না যে আমি 2 মিনিট 1 সেকেন্ডে জয়েন করব। এমন হতে পারে 2 মিনিট 01 সেকেন্ডে জয়েন করলাম, 2 মিনিট 001 সেকেন্ডে জয়েন করলাম। তার মানে তুমি এই টাইমের যে মানটা আছে সেই মানটাকে কিন্তু ডিস্টিংক্ট করতে পারো না। ডিস্টিংক্ট করা মানে প্রত্যেকটাকে আলাদা করা। তুমি যদি বলো যে আমি শুধু সেকেন্ডেই থাকবো, সেকেন্ডের নিচে আমি যাব না, আমরা কিন্তু সময়ের উপরে যে কনসেপ্ট, টাইমের উপরে যে কনসেপ্ট আমাদের আছে, সেই কনসেপ্টটা নিশ্চয়ই এরকম যে এটা একটা কন্টিনিউয়াস ফর্ম, টাইমটা সব সময় কন্টিনিউয়াস। এটাকে তুমি কিন্তু ডিস্টিংক্ট করতে পারবে না, আলাদা করতে পারবে না। বুঝতে পেরেছো? টাইম কন্টিনিউয়াস না? জি ম্যাম। টাইম যেহেতু কন্টিনিউয়াস, এই জন্য টাইমের মানটাকে কিন্তু আমরা সব সময় বলি এতটুকুর মধ্যে, এত থেকে এত, এত মিনিটের মধ্যে, এই কথাটা আমরা বলি। তার মানে আমরা কিন্তু বলি না যে এক্স্যাক্টলি 5, এক্স্যাক্টলি 7, আমাদের সেটা কিন্তু হয়ে ওঠে না। তো এই কন্টিনিউয়াস ফর্মের জন্যই কিন্তু টাইমের ক্ষেত্রে ইন্টারভেল বলা হয়। তার মানে তোমার যদি কোনো একটা ফাংশন টাইম ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেই ফাংশনটাকে যদি তুমি, সেটা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা মোড হয়, ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা আছে যেখানে ওই ইকুয়েশনটার ডেরিভেটিভ করতে হবে টাইমের সাপেক্ষে, তাহলে এটা তোমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে তুমি সরাসরি ইন্টিগ্রেট করে অ্যান্সার পাওয়া, অথবা যদি সেখানে ডিসকন্টিনিউয়াস পয়েন্ট থাকে তাহলে আরো একটু ডিফিকাল্ট হবে। তো এই ডিফিকাল্টিস গুলো অ্যাভয়েড করার জন্য আমরা টাইম ডোমেইনকে যেটা করি সেটা হলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করি। ফ্রিকোয়েন্সি মানে ডট ডট পয়েন্ট। তোমরা নিশ্চয়ই, আমি ফুরিয়ারের ক্ষেত্রে এই ফিগারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ইন্টারভেল যদি ধরো টাইমের হয়, সেটা এরকম একটা কন্টিনিউয়াস মোডে হবে, আমি এরকম দেখালাম, অথবা এই একটা কন্টিনিউয়াস মোড হবে। কিন্তু যখন আমি ফ্রিকোয়েন্সি দেখাবো তখন কিন্তু এরকম ডট ডট ফর্মে থাকবে। বোঝা গেছে? এটা হলো ফ্রিকোয়েন্সি। সো টাইম ইন্টারভেলকে তুমি এরকম ফ্রিকোয়েন্সি ইন্টারভেলে কনভার্ট করবে, এটাই হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মূল কথা। আর এই ফ্রিকোয়েন্সি ইন্টারভেলটা কিন্তু অনেকটা কমপ্লেক্স ফর্মে আসে। তো এখানে টি দিয়ে টাইমটা ম্যাক্সিমাম টাইমে, নরমালি টাইমই বোঝানো হয়, ডিফারেন্টও হতে পারে বিশেষ বিশেষ কেসে, আর সেটাকে তুমি কনভার্ট করে নিয়ে যাবে এস ইন্টারভেলে। এখন আমরা একটু দেখে নিই যে সেটা আসলে কিভাবে হচ্ছে, টাইম ইন্টারভেল থেকে কিভাবে ফ্রিকোয়েন্সি ইন্টারভেলে কনভার্ট হচ্ছে, সেটা আমরা একটু ডেফিনেশনের মাধ্যমে দেখি। এখানে তোমাকে শুরুতেই বলেছে লেট ft be a function defined for all positive value of t। টাইম কিন্তু, টাইমকে আমরা কখনো নেগেটিভ ধরি না, টাইমটা যেখান থেকে শুরু, সেই শুরুটা আমরা 0 ধরি, তারপর থেকে কিন্তু এটাকে এই জন্যই পজিটিভ বলা হয়। ইভেন আমরা এটাকে বলি না যে ইজ ইকুয়াল টু 0। তো টাইমটা সব সময় পজিটিভ, সো এটাকে পজিটিভ ভ্যালু অফ টি ধরা হয়েছে। ft একটা ফাংশন, মানে টাইমের উপর ডিপেন্ড করে আছে এরকম একটা ফাংশন। সেই ফাংশনটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো, এটা তার মানে ট্রান্সফরমেশন করতে হলে কোনো না কোনো একটা অপারেশন তো করতে হয়, তাই না? ট্রান্সফরমেশন মানে কি? এক ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন। ফুরিয়ারের ক্ষেত্রে দেখেছো এক ধরনের অপারেশন। আমি যদি বলি যে এখানে এক্স একটা ফাংশন, এক্স প্লাস ওয়াই একটা ভেরিয়েবল আছে, আমি এখন তোমাকে বললাম এটাকে ট্রান্সফর্ম করো, জেড এ ট্রান্সফর্ম করো, তুমি কি লিখলে? এক্স প্লাস, ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড,
এই হলো ট্রান্সফরমেশন। তার মানে কিন্তু এখানে একটা ম্যাথমেটিক্যাল রিলেশন তৈরি হচ্ছে, একটা অপারেশন তুমি করেছো যে দুটোকে যোগ করেছো, যোগ করে ইকুয়াল টু যেটা পেয়েছো সেটা হলো জেড। এটা এক ধরনের ট্রান্সফরমেশন, একটা অপারেশন করেছো। সো ট্রান্সফরমেশন ইজ নাথিং বাট অ্যান অপারেশন। আমরা ফুরিয়ারের ক্ষেত্রে এই অপারেশনটা করব একটা বিশেষ ধরনের ইন্টিগ্রেশনের মাধ্যমে। সেই বিশেষ ধরনের ইন্টিগ্রেশনটা কি, মূল যে ফাংশনটা টাইমের উপর বেস করে আছে সেই এফটি ফাংশনটাকে ই টু দি পাওয়ার মাইনাস এসটি দিয়ে গুণ করবে। এই ই টু দি পাওয়ার মাইনাস এসটি এটা হলো আমরা বলবো যে ইনভার্স ফর্ম অফ ই টু দি পাওয়ার এসটি। এটা কিন্তু এরকম একটা ফাংশন, এরকম একটা ফাংশন ইনক্রিজিং হতে পারে, ডিক্রিজিং হতে পারে, এটা টি এর ভ্যালু এর উপর ডিপেন্ড করে। যদি 0 থেকে 1 হয় তাহলে এক ধরনের শেপ হবে, আবার 1 এর গ্রেটার হলে ভিন্ন ধরনের শেপ হবে। এগুলো তোমরা দেখবে এক্সপোনেনশিয়াল ফাংশনের শেপটা কেমন হয়। তো এক্সপোনেনশিয়াল একটা ফাংশন দিয়ে এটাকে গুণ করতে হবে। এটা এখন যদি তুমি বলো যে কেন এটা দিয়ে গুণ করতে হবে, তাহলে এটার অনেক বড় এক্সপ্লেনেশন এবং অন্য জায়গায় আমাদের লেকচারটা নিয়ে যেতে হবে, আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু মেথডটাকে ইন্ট্রোডিউস করছি যে দিস ইজ দ্য মেথড, যে মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা এফটি ফাংশনটাকে ট্রান্সফর্ম করব। সো মেথডটা হচ্ছে এফটি ফাংশনটাকে ই টু দি পাওয়ার মাইনাস এসটি দিয়ে গুণ করবে, দেন তুমি ইন্টিগ্রেট করবে। কার সাপেক্ষে ইন্টিগ্রেট করবে? অবশ্যই টি এর সাপেক্ষে। আমরা ইন্টিগ্রেশন অফ ডিটি বললে বুঝবো যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশন অফ ডি থিটা, এই কথাটার মানে হলো থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট হচ্ছে। সো এখানে যেহেতু ডিটি দেখতে পাচ্ছ তার মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট হচ্ছে। কাকে ইন্টিগ্রেট হচ্ছে? সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু অপারেটরের দুটো পার্টি একই সাথে থাকে, ডিডিএক্স একই সাথে আছে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই সাইনটা এবং এই সাইনটা কিন্তু আলাদা থাকে, একটা বামে থাকে একটা ডানে থাকে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডেরিভেটিভের ক্ষেত্রে যাকে অপারেট করবে সে এই ব্র্যাকেটের ভিতরে এখানে থাকবে, তার বামে থাকবে অপারেটর ডিডিএক্স। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যাকে ইন্টিগ্রেট করবে সে এই দুই সাইনের মাঝখানে থাকবে। তার মানে বামের এই ইন্টিগ্রেশন এবং ডানের এই ডিএক্স নিয়েই কিন্তু ইন্টিগ্রেশন সাইনটা, ঠিক আছে? এখন তুমি বুঝে নিশ্চয়ই নিয়েছো যে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে। এরপরে যদি আমি একটা ইকুয়েশন দেখিয়ে বলি যে ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝবে যে এটা টি এর সাপেক্ষে হলে ডিটি থাকবে, থিটার সাপেক্ষে হলে ডি থিটা থাকবে, এক্স এর সাপেক্ষে হলে ডিএক্স থাকবে। বলো তো জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি লিখবো? ডিজেড। ডিজেড লিখবো এরকম। আর যাকে ইন্টিগ্রেট করব সে কিন্তু এই দুজনের মাঝখানে থাকবে, ঠিক আছে? তো আমরা এখানে বুঝলাম যে ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেট মানে টি এর সাপেক্ষে, ডিটি আছে মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট হচ্ছে। আর এই যে দুটো সাইনের মাঝখানে যে আছে তাকে ইন্টিগ্রেট হচ্ছে। তার মানে আমি যদি এখন এই ইকুয়েশন দেখিয়ে বলি যে এই ইকুয়েশনে কাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, মানে ইন্টিগ্রালটাকে, ইন্টিগ্রাল বলা হয় যাকে ইন্টিগ্রেট করা হয়, তো সেই ইন্টিগ্রালটাকে তুমি বলবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি। তার মানে মূল যে এফটি ফাংশনটা ছিল তাকে ই টু দি পাওয়ার মাইনাস এস টি দিয়ে গুণ করেছো, সেই গুণফলটাকে তুমি ইন্টিগ্রেট করেছো টি এর সাপেক্ষে। আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই, তুমি যখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, যদি এখানে থাকে 0 to 1, আমরা পড়ার সময় কিন্তু আগে লোয়ার লিমিট করব, লোয়ার লিমিট হলো 0, আপার লিমিট হলো 1, এবং নরমালি লোয়ার লিমিট ছোট থাকে আপার লিমিটের চেয়ে। এই মানগুলো কোথায় বসবে, কার জন্য বসবে? এটা হচ্ছে ইন্টিগ্রেশন যখন শেষ হবে তখন সেই ইন্টিগ্রেশনে তুমি যে ভেরিয়েবল গুলো পাবে এক্স ওয়াই জেড যাই পাও না কেন, এক্স এর মান হিসেবে এই লিমিটটা বসবে, কারণ তুমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছো। বোঝা গেছে? সো এখানে যদি এটা এক্স ইকুয়াল টু বলে দেয় তো ভালো, যদি নাও বলে দেয় তাহলেও তুমি বুঝবে যে এক্স এর মান হলো এগুলো। এখানে তুমি ধরো এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল পেলে, কিন্তু মান বসাবে কাকে? এক্স কে। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে আমাদের এই যে ইন্টিগ্রেশনটা শেষ করলে 0 টু ইনফিনিটি কার মান বসাবো? ম্যাম ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাবো ম্যাম, হ্যাঁ, যে সেখানে ভেরিয়েবল পাবো, 0 টু ইনফিনিটি কাকে বসাবো? এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ভেরিয়েবল আছে, একটা আছে এস একটা আছে টি। আনসারে নিশ্চয়ই এস টি থাকবে, তো কাকে মানটা বসাবো? এস কে না টি কে? ম্যাম টিকে। টিকে যখন ফিক্স মান দিয়ে দিব তখন আমি যে আনসারটা পেলাম, ধরো আনসারটা আছে, আমি যে ইন্টিগ্রেশনটা শেষ করব সেই ইন্টিগ্রেশনে আমি এটাকে
ডিফারেন্ট সিম্বল বলে, ডিফারেন্ট একটা সিম্বল দিলাম, এফ এরই একটা ফর্ম দিয়েছি। তো এই ইন্টিগ্রেশন, এই ফাংশনকে ইন্টিগ্রেট করলাম, করে আমি একটা আনসার পেলাম যেখানে এসও থাকবে টিও থাকবে। আমি যখন টি এর মানটা ফিক্স করে বসিয়ে দিব, টি এর মানটা যখন ফিক্সড হয়ে যাবে তখন আমার আনসারে আর কে থাকবে? এস। এস থাকবে। মানে এস এর একটা ফাংশন, শুধু এস তো থাকবে না, কখনো এস থাকবে, কখনো এস স্কয়ার থাকবে, কখনো রুট এস থাকবে, কখনো এস প্লাস 5 থাকবে, মানে এস এর একটা ফাংশন থাকবে। সেটাকে আমি এফ অফ এস বলতে পারি না? জি ম্যাম। আর এটা ক্যাপিটাল লেখার কারণটা হলো আমি যেহেতু টি এর ফাংশনটাকে স্মল এফ বলেছি, এস এর ফাংশনটাকে ক্যাপিটাল এফ বলছি। বোঝা গেছে? তার মানে এই ইন্টিগ্রেশনটা যখন শেষ হবে তখন আমি আনসার হিসেবে যেটা পাবো সেটা হলো এস এর একটা ফাংশন পাবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এফ এস লেখা আছে। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো একটা বিশেষ ধরনের ট্রান্সফরমেশন এবং সেটা একটা টাইম ভেরিয়েবল ফাংশনের জন্যই প্রযোজ্য। ওই টাইম ভেরিয়েবলের যেখানে টি এর মানটা হবে অলওয়েজ পজিটিভ, সেই টাইম ভেরিয়েবলে টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশনকে আমরা বিশেষভাবে এই নিয়মে যদি ইন্টিগ্রেট করি এটাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ঠিক আছে? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে যদি আমরা নোটেশন আকারে লিখি, তুমি দেখবে যে আমি এল অফ এফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছি। তুমি যদি এক কথায় বলতে চাও ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি করে কি পেয়েছি? এফএস পেয়েছি, তাই না? জি ম্যাম। কিন্তু কিভাবে যদি করেছি বলি, তাহলে এভাবে করেছি। সো কখনো কখনো তুমি দেখবে এল অফ এফ টি সমান লেখা আছে এটা, এখানে কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই, এটা 0 হবে। এল অফ এফ টি সমান কখনো দেখবে এটা, তার মানে এল অফ এফ টি মানে হলো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি। সেখানে তোমাকে বলে দিচ্ছে কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করতে হবে। আর যদি কখনো লেখা থাকে এল অফ এফ টি সমান এফএস, তার মানে কি এফ টি ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যে আনসারটা পেলাম সেই আনসারটা বলে দিলাম। এই দুটো কথা ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। তো আমরা কিন্তু কখনো কখনো কনফিউজড হয়ে যায় যে একবার লিখে এল অফ এফ টি সমান এফএস, আবার লিখে এল অফ এফ টি সমান এই ইন্টিগ্রেশনটা, আবার তিনটাই ইকুয়াল লিখলো, এই কথাটার মানে কি? আসলে আমি বলবো যে এটাকে এ পাশে লেখা উচিত ছিল। তার মানে হলো এল অফ এফ টি কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করছি, কিভাবে করছি? এভাবে করছি, এই ইন্টিগ্রেশনের মাধ্যমে করেছি। কি পেয়েছি? এফ অফ এস পেয়েছি। ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো আমি যদি এইটুকুর মধ্যে এইটুকুকে চিন্তা করি এল অফ এফ টি সমান এফ এস, তুমি যদি ডান পাশে এলটাকে নিয়ে আসো তাহলে এফ টি থাকবে। এফ টি সমান কি হবে? এলটা যদি ডান পাশে চলে আসে, আমরা সাধারণত জানি যে যখন ভাগ হয় তখন সেটা ইনভার্স আকারে হয়, ভাগ হলে ইনভার্স হয়ে যায় না? তার মানে টি ফাংশনটাকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে তখন তোমার আনসারটা হবে এফএস, মানে এস এর একটা ফাংশন। আবার এফএস ফাংশনকে যখন ইনভার্স ল্যাপ্লাস, এটাকে বলা হয় ইনভার্স ল্যাপ্লাস, যখন তুমি ইনভার্স ল্যাপ্লাস করবে তখন তুমি আনসার পাবে টি এর ফাংশন। এটা কি বুঝেছো? এফটি একটা ফাংশন, মানে টাইম ডিপেন্ডেন্ট একটা ফাংশন, তাকে তুমি ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করছো। কিভাবে ট্রান্সফর্ম করছো? ইন্টিগ্রেশনের মাধ্যমে ট্রান্সফর্ম করছো, করে যে আনসারটা পেয়েছো সেটা হলো এফএস, মানে এস এর একটা ফাংশন। এবার তুমি যদি সেম এফএস ফাংশনটাকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো, ইনভার্স ল্যাপ্লাস করো, সেম এস এর ফাংশনটাকে ইনভার্স ল্যাপ্লাস করো, তাহলে তুমি যে আনসারটা পাবে সেটা এফটি পাবো। এফটি পাবে। হ্যাঁ, এটা মনে রাখবে। আর এখানে আমরা এখানে দেখালাম যে ইনভার্স করলে এফটি পাবো। তো আমরা এই কারণে যখন অঙ্ক করব একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে যে আনসারটা আসবে আমরা সেই আনসারটা মনে রাখবো। কেন মনে রাখবো? তাহলে তাকে ইনভার্স করলে আমি সরাসরি বুঝবো যে আনসারটা কত হবে। ধরো আমি যখন এল অফ 1 করি তখন আনসার পাই 1/s। কিভাবে পাই আমি একটু পরে সেটা দেখাবো। 1/s পাই। যখন আমি এটা মনে রাখবো যে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s পাওয়া যায়, কারণ 1 মানে কি? এখন তোমরা বলতে পারো এখানে তো কোনো টি নাই, এই কোশ্চেন আছে নাকি নেই? 1 কে ল্যাপ্লাস করে আমি 1/s পেলাম, আমি বলেছি টি এর ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, 1 কি টি এর ফাংশন? মার্জিয়া, কোশ্চেন কি আছে এটা না নেই? ম্যাম এল
এল আর টি, মানে টি এর ফাংশন, টি এর মানটাই মানে কি বলবো, 1। এটা হ্যাঁ বুঝতে পারছো না? হ্যাঁ টি এর মানকে ল্যাপ্লাস করলে 1 আসবে না, টি এর ফাংশনকে ল্যাপ্লাস করবে, এই যে টি টু দি হ্যাঁ পাওয়ার 0। তার মানে টি এর ফাংশন না? জি টিএল কি বলো? জি ম্যাম। তার মানে 1 যে আমি বলেছি, এই 1টা অবশ্যই টি এর ফাংশন ছিল। টি এর ফাংশন না হলে তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যাবে না। সো আমি টি এর ফাংশনকেই করেছি, টি টু দি পাওয়ার 0 এটাকে করেছিলাম। ঠিক আছে, তো আমি 1/s পেয়েছি। এখন যদি আমি এটা মনে রাখি যে 1 কে, দ্যাট মিন্স টি টু দি পাওয়ার 0 কে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে 1/s পাই, তাহলে আমি যখন ইনভার্স ল্যাপ্লাস করব, আমি যদি বলি যে 1/s এর ইনভার্স ল্যাপ্লাস কত হবে, তোমরা কি বলবে? ম্যাম টি টু দি পাওয়ার 0। মানে 1, জি ম্যাম। তাই না? তার মানে তুমি যখন একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে তুমি মনে রাখবে, তখন কিন্তু সহজেই তুমি ইনভার্স করতে পারবে। এখন তোমাদের কোশ্চেন হতে পারে যে এটা কি একটা তামাশা যে একবার আমি ট্রান্সফর্ম করব আবার ইনভার্স করে আগের জায়গায় চলে আসব, এটা কেন? এই কোশ্চেন হতে পারে না? আমার কিন্তু এরকম হাবিজাবি অনেক কোশ্চেন সব সময় ছিল, মানে আমার স্টুডেন্ট লাইফে। তোমাদের আছে না? কোশ্চেন নেই? কোশ্চেন না থাকা মানে ইন্টারেস্ট নেই, কোশ্চেন থাকা মানে আমার জানার একটা ইন্টারেস্ট আছে। তো এখানে আমি তোমাদেরকে একটা ছোট করে দেখালাম, আমি একটু পরে যাচ্ছি যে কেন আমরা একবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এসে যাব, আবার এস কে ইনভার্স করে আবার টি তে কেন আসব। এই দুটো কেনর আনসার আমি দিব। তোমাদের কোশ্চেন আছে বা নাই সেটা তোমরা নিশ্চয়ই বলবে, তবে আমি এটা জানাবো। তার আগে আমি একটু এখানে যেমনটা বলছিলাম সেটা এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে টি ডোমেইনে ছিল। আমি এখানে একটা জাস্ট ফরম্যাট দিয়েছি, যেটা টি ডোমেইনে ছিল। টি ডোমেইনটাকে তুমি এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছো, এই ফর্মে ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করেছো, করার পরে তুমি আনসারটা এখানে এস ডোমেইনে পাবে। আবার উল্টা দিক থেকে এটাকে যদি ইনভার্স করো, তখন আনসারটা কিন্তু এখানে টি ডোমেইনে পাবে। এই হলো ইনভার্স ল্যাপ্লাস। সো ইনভার্সের যে ডেফিনেশনটা আছে, সেই ডেফিনেশনটা কিন্তু খুবই ক্লিয়ার। সেই ডেফিনেশনে দেখো এখানে কি বলা হয়েছে। ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে বলা হয়েছে যদি আমাদেরকে একটা এফটি ফাংশন, যেখানে এফএস টা গিভেন থাকবে, এফটি ফাংশনটা বের করতে হবে। আমরা বের করব, উই অবটেইন এফটি টাকে বের করব যখন এফএস টা গিভেন থাকবে। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। যেহেতু আমরা জানি এল অফ এফটি সমান এফএস, তার মানে এল ইনভার্স এফএস সমান হলো এফটি। এটা হলো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন আমি আসছি ওই কোশ্চেনটার আনসার দেওয়ার ক্ষেত্রে যে কেন আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব। আমি কিন্তু এখানে লিখেছি কি কি ইম্পর্টেন্স যে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ইউজ করব, তোমরা এগুলো পড়ে বোঝার চেষ্টা করবে। আমি এই কথাগুলো বলে দিয়েছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যখন টাফ হয়ে যাবে সলভ করা, বা কমপ্লেক্স ফর্মে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, সেই কথাগুলো এখানে বিভিন্ন ভাবে বলা আছে। অথবা ডিসকন্টিনিউটি আছে, যে ডিসকন্টিনিউটি আছে এরকম একটা ফর্ম হবে, এখানে দেখো এই যে ফর্মটা ডিসকন্টিনিউয়াস হবে। অথবা উইয়ার্ড বিহেভিয়ার হবে, একটা ফাংশনের বিহেভিয়ারটা খুব নরমাল হবে না, কমপ্লেক্স ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে খুব সহজেই সলভ করতে পারবো। তো এখানে ইম্পর্টেন্স গুলো লেখা হয়েছে। এরপরে আমি লিখেছি কিভাবে এটা কাজ করে। সেখানে আমরা বলেছি যে আমাদের মূল কাজ হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা। এখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আমরা সলভ করব, কেন ল্যাপ্লাসের হেল্প নিব এটা তো বলাই হয়েছে, কিন্তু কিভাবে ল্যাপ্লাস এখানে কাজ করবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে প্রথমে আমরা ডিফিকাল্ট যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিফিকাল্ট ফর্মে পাবো, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কি করব? ট্রান্সফর্ম করব।
ট্রান্সফর্ম করব ল্যাপ্লাসের মাধ্যমে। এখানে একটা পিকচারাইজেশন আমি নেওয়ার চেষ্টা করেছি ইন্টারনেট থেকে। সেটা হচ্ছে ইকুয়েশনটা প্রথমে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তোমরা কিন্তু এই যে লাইনটা, এটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল। তোমাদের তো লুপের সাথে তোমরা খুবই পরিচিত যেহেতু তোমরা সিএসসি স্টুডেন্ট। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থেকে লুপটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো মূল ইকুয়েশন। দেখো এখানে কিন্তু একটা শেপ নিয়েছে, যে শেপটা অবশ্যই কার্ভ শেপ, নন লিনিয়ার একটা শেপ। তো এটা এই নন লিনিয়ার শেপটা দিয়েও বুঝিয়েছে যে এটা একটা সিম্বলিক ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেছে? এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটা মেশিনের মধ্যে দেওয়া হয়েছে, সেই মেশিনটার নাম হলো ল্যাপ্লাস। এই মেশিন কাজ করলো, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হলো। হলে যে অ্যানসারটা তুমি পেয়েছো সেটা কিন্তু এস এর মাধ্যমে পেয়েছো। এস এর একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন পেয়েছো। এই যে দেখো এস এর একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন। প্রথমে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল এদিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবে যে ডিডিটি, তার মানে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডেরিভেটিভ আছে কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে না? জি ম্যাম, টাইমের সাপেক্ষে। টাইমের সাপেক্ষে। সো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তুমি সলভ করবে। তার মানে তুমি যখন ল্যাপ্লাসে ট্রান্সফর্ম করছো তখন সেটা অ্যালজেব্রাইক হয়ে গিয়েছে। তার মানে আর কোনো ডেরিভেটিভ নেই। এখানে দেখতে পাচ্ছ s প্লাস a y s b বাই s। আমাদের কি ফর্ম আসবে আমরা সেই জায়গাটাতে যাচ্ছি না, এটা এই ইকুয়েশনের জন্য দিয়েছে। আমরা ইন জেনারেলি বলবো যে এখানে একটা ft ফাংশন ছিল, সেটা অবশ্যই ft ফাংশনটা ডেরিভেটিভ আকারে ছিল, dt of ft এই ফর্মে ছিল। তো সেটাকে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের মাধ্যমে করলাম তখন আমরা fs একটা ফাংশন পাবো। fs এক ফাংশনটা কিন্তু একটা অ্যালজেব্রাইক ফাংশন। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে উই গট অ্যান অ্যালজেব্রাইক ফাংশন। এখন আমরা এখানে এসে অ্যানসার ডিক্লেয়ার করার কথা, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান মানেই হলো অ্যালজেব্রাইক ইকুয়েশন, ঠিক কিনা? জি ম্যাম। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে সেখানে। সমস্যাটা হলো তোমাকে একটা ইকুয়েশন সলভ করতে দিয়েছে যেখানে সেই ইকুয়েশনটা ডিপেন্ড করে আছে কার উপর? টি এর উপর। কিন্তু তুমি একটা অ্যানসার ডিক্লেয়ার করলে সেই অ্যানসারটা হলো এস এর উপর। তাহলে কি তুমি ওই ইকুয়েশনকে সলভ করেছো না অন্য কোনো কিছু এনে দিয়েছো? তোমার অ্যানসারটা যে ভেরিয়েবলের, যেমন x স্কয়ার প্লাস 2x এটা ইকুয়াল টু 0, এটাকে যদি তুমি সলভ করো, সলভ করে যদি তুমি লিখো যে এখানে y equal to 0, y equal to -2, তাহলে কি আমরা অ্যানসারটা মানবো যে y আবার কোথা থেকে আসলো? তাই না? আমি সলভ করতে বলেছি x ভেরিয়েবলের একটা ফাংশনকে, তুমি অ্যানসার y এর জন্য ডিক্লেয়ার করেছো, এই অ্যানসারটা তো অ্যাকসেপ্টেবল না। তো এখানেও এরকমই ব্যাপার যে আমি সলভ করতে বলেছি একটা টাইম ডিপেন্ডেন্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, কিন্তু তুমি সেটাকে সলভ করেছো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটাকে, আর অ্যানসার হিসেবে বলছো এটা হচ্ছে অ্যানসার, যার অ্যানসারে আমরা কোনো টি পাচ্ছি না, শুধু এস ভেরিয়েবল পাচ্ছি। দেন উই ওয়ন্ট এগ্রি, এটার সাথে কিন্তু আমরা কোনোভাবে এগ্রি করতে পারছি না। সো আমরা তখন কি বলছি যে না, আমি অ্যানসারটা টিতেই চাই, কারণ আমার এই ইকুয়েশনটা টি এর উপর ডিপেন্ড করে আছে, এই ফাংশনটা। সো এই ইকুয়েশনটা যেহেতু টি এর উপর ডিপেন্ড করে আছে, আমার আনসারটাও কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হবে। সেই ক্ষেত্রে কি করা হচ্ছে? সেই ক্ষেত্রে ইনভার্সের আবার প্রয়োজন হচ্ছে। তার মানে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে অ্যালজেব্রাইক পাবে, এবং সেটা তো পেলেই, অ্যালজেব্রাইক পেয়ে গেছো তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করে ল্যাপ্লাসের মাধ্যমে অ্যালজেব্রাইকে আসলে। কিন্তু এই অ্যালজেব্রাইককে তুমি যখন সমাধান করবে তখন হয়তো একটা সমাধান পাবে, পেলেও সেটাতে কাজ হবে না, কারণ সেই সমাধানটা অবশ্যই এস এর মাধ্যমে তুমি পাচ্ছ। তখন তুমি কি কাজ করবে? তুমি ইনভার্স করবে। এই যে ফাংশনটা ল্যাপ্লাসের মাধ্যমে যেটা আসলো তাকে ইনভার্স করবে। ইনভার্স করে তুমি আনসার হিসেবে যে ফাংশনটা পাবে, এখানে ys কে যখন তুমি ইনভার্স করেছো তুমি দেখতে পাচ্ছ এখানে আনসারটা টি এর মাধ্যমে পেয়েছো। এখন তোমরা আমাকে বলো যে অ্যানসারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যদিও খুব ক্লিয়ার মোডে নেই, সেই অ্যানসারের মধ্যে কি কোনো ডেরিভেটিভ আছে? না ম্যাম, নেই। তার মানে তোমার যে টার্গেট ছিল সেটা ফুলফিল হয়েছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেটা অবশ্যই টাইমের উপর ডিপেন্ড করেছিল, কিন্তু ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে তুমি সলভ করেছো ল্যাপ্লাসের মাধ্যমে। এই যে এখানে যদি আমরা দেখি এখন স্ক্রিনে, এই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল টাইমের উপর ডিপেন্ড করে।
আমরা ল্যাপ্লাসের মাধ্যমে সেটাকে এস এ কনভার্ট করেছি, সেই এসটাকে আবার ইনভার্স করে আমরা টি তে কনভার্ট করেছি, কিন্তু তাতে যেটা সুবিধা হয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ হয়ে গেছে, আর কিন্তু এখানে কোনো ডেরিভেটিভ নেই। তার মানে উই গট দ্য আনসার ইন টার্মস অফ টি, আমরা কিন্তু টি এর মাধ্যমে আনসার পেয়েছি। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করলে, আমরা ল্যাপ্লাসে সলভ করলে আমরা অবশ্যই আনসার পাবো, কিন্তু যেহেতু এসে পাবো তাকে ইনভার্স করে নিয়ে সেই আনসারটাকে টি তে কনভার্ট করতে হবে। বোঝা গেছে কেন ইনভার্সটাও প্রয়োজন? জি ম্যাম। আমাদের এখন মানে মূল যে কনসেপ্টটা, যে আমরা এই কোর্স জুড়ে কি কাজ করব, এই কোর্স জুড়ে আমরা শিখবো, আমরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনে হয়তো একটা এক্সাম্পল দেখাতে পারি, আমার মূল কাজ কিন্তু এটা না যে আমি তোমাকে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে দেখাবো। আমার মূল কাজ হচ্ছে আমি তোমাকে শিখাবো প্লাস ট্রান্সফর্ম করতে হয়, কিভাবে তার ইনভার্স করতে হয়। এই কোর্সের কাজ হচ্ছে এই দুটো। তো এই দুটো যখন তুমি জানবে তখন তুমি তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এই মেথডে ফেলবে, ফেলে ল্যাপ্লাস করবে, তারপরে এই মেথডে ফেলবে, ফেলে ইনভার্স করবে। কাজে আমাদের যে কোর্সটা, সেই কোর্সটা হচ্ছে, কোর্সের যে কাজটা, সেই কাজটা হচ্ছে হাউ টু সলভ Laplace transformation, how to use solve না, how to use Laplace transformation, কিভাবে Laplace transformation ইউজ করতে হয়, and how to use inverse Laplace transformation। বুঝতে পেরেছো? তো আমি এখানে তোমাদের জন্য সবচেয়ে ইজি যে বইটা আছে, যে বইটা থেকে আমরা খুব সহজেই এটা করতে পারবো,